কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পূর্ণ। কারাগারে পরিবারের সদস্যদের সাক্ষাৎ। দ্রুত রায় কার্যকরের কথা জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আল বদর বাহিনী গঠন করে শেরপুরে গণহত্যা চালিয়েছিলেন জামায়াত নেতা কামারুজ্জামান। তার নেতৃত্বে সোহাগপুরে হত্যা করা হয় 144 জনকে। মানুষ পুড়িয়ে মারার কর্মসূচি দেওয়ার পর বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছেন বেগম জিয়া। গাজীপুরের সমাবেশে প্রধানমন্ত্রী। সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কোনো ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামে প্রার্থীদের সঙ্গে সংলাপে সিইসি বললেন, সেনা মোতায়েনের সিদ্ধান্ত এখনই নয়। এবং বেনাপোল সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 গরু ব্যবসায়ী নিহত। বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ট্রলার সহ 25 ভারতীয় জেলে আটক। বাংলা সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেলে ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে পৌঁছায়। এদিকে দুপুরের পর কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কারাগারের মূল ফটকের বাইরে মোতায়েন করা হয়েছে র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য। গত রাত থেকেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আজ ফাঁসির আদেশের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারাগারে পৌঁছানোর পর শুরু হয় ফাঁসির চূড়ান্ত প্রক্রিয়া। তবে কখন ফাঁসি কার্যকর করা হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি। এদিকে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেষ দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। বিকেল 4টার পর একটি মাইক্রোবাস ও একটি জিপে করে তারা কারা ফটকে পৌঁছান। কামারুজ্জামানের স্ত্রী, ভাই, বড় ছেলে, মেঝো ছেলে, মেয়ে, বোন সহ পরিবারের 24 সদস্য এ সময় সেখানে ছিলেন। গাড়ি কারা ফটকে পৌঁছানোর পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে তাদের কারাগারে ঢুকতে দেখা যায়। কারাবিধি অনুযায়ী পরিবারের সদস্যরা কামারুজ্জামানের সঙ্গে 1 ঘণ্টা কথা বলার সুযোগ পান। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায় কার্যকর করতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ হয়েছে। দুপুরে সময় সংবাদকে তিনি বলেন, অতি দ্রুত এই রায় কার্যকর করা হবে। এ সময় তিনি আরো জানান, ফাঁসি কার্যকরের আদেশ কারাগারে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে তিনি জবানবন্দি দিয়েছেন যে তিনি প্রাণ ভিক্ষা চাবেন না। সেই ম্যাজিস্ট্রেটের লিখিত এটাও আমাদের হাতে আসছে। কাজেই পরবর্তী প্রক্রিয়াগুলি চলছে। কোনো বাধা নেই, কোনো চাপ নেই এবং রায় অনুযায়ী এই দণ্ডাদেশ হবে। অতি দ্রুতই হবে। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, জানেন যে আজকে বিকেল 4টা 10 কামারুজ্জামানের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন এবং কামারুজ্জামানের সঙ্গে তারা প্রায় 1 ঘণ্টারও বেশি সময় কথা বলেছেন। 5টা বেজে 24 কামারুজ্জামানের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগার ছেড়ে গেছেন এবং আমরা যেটি দেখেছিলাম যে কামারুজ্জামানের পরিবারের সদস্যদের মধ্যে 24 জন কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করেছিলেন, যদিও তারা মোট 29 জন লোক এখানে এসেছিলেন। তো বাকি 5 জন কামারুজ্জামানের সঙ্গে তাদের কি সম্পর্ক সে বিষয়ে কারা কর্তৃপক্ষকে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো যে 24 জন ভিতরে প্রবেশ করেছিলেন তার মধ্যে ছিলেন 11 জন নারী এবং 11 জন পুরুষ এবং 2 জন শিশু রয়েছিলেন। তো আমরা যেটি জেনেছিলাম যতদূর যে কামারুজ্জামানের স্ত্রী, কামারুজ্জামানের 2 ছেলে, কামারুজ্জামানের 2 ছেলের বউ, কামারুজ্জামানের মেয়ে, কামারুজ্জামানের ভাই এবং কামারুজ্জামানের নাতি এরা ভিতরে গিয়েছিলেন এবং তার সঙ্গে কথা বলেছেন এবং পরিবার সদস্যরা যেটি জানিয়েছেন যে কামারুজ্জামানের ইচ্ছা অনুযায়ী তাকে এই ফাঁসির দণ্ড কার্যকরের পর শেরপুরে তার যে গ্রামের বাড়ি সেইখানে কামারুজ্জামানকে কবর দেওয়া হবে। আর এইখানে আপনাকে আমি একটু জানাতে চাই যে আজকে দুপুরের পরে যখন কামারুজ্জামানের যেই মৃত্যুদণ্ডের যে ফাঁসিটি কার্যকরের যে বিষয়টি, অর্থাৎ যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্বাহী আদেশ সেটি যখন কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেলা 3টার কিছু পরে এখানে নিয়ে আসে এবং কামারুজ্জামানকে তা জানানো হয়। তো এর পরপরই আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় কারাগার এলাকায় কিন্তু জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে কেন্দ্রীয় কারাগার এলাকায় আপনার যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা দেখছি যে কেন্দ্রীয় কারাগারে একেবারে যে
প্রধান ফটক, সেইখানে কারা পুলিশ অবস্থান করছে। এরপরে গোয়েন্দা সংস্থা লোকজন অবস্থান করছে, তাদের সামনে রয়েছেন র্যাবের সদস্যরা, এর সামনে পোশাকি পুলিশ রয়েছে এবং এর পুলিশের সামনে কারারক্ষীদের আরেকটি দল দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে মূল কারা ফটকের অবস্থা। আর এছাড়া এই কেন্দ্রীয় কারাগারের আশপাশের এলাকাতেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যেটি দেখছিলাম যে কেন্দ্রীয় কারাগারের চারপাশে যে ধরনের বিভিন্ন উঁচু ভবন রয়েছে, প্রত্যেকটি ভবনের ছাদেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। আর কেন্দ্রীয় কারাগারের সামনের যে রাস্তাটি রয়েছে সেইটিতে এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে, যান চলাচল বন্ধ করা হয়নি এবং মানুষজনের চলাচল এখানে রয়েছে। এবং কেন্দ্রীয় কারাগারের সামনে আমরা যেটি দেখছি যে কারা ফটকের সামনে যে ব্যারিকেডটি রয়েছে এর বাইরে কিন্তু প্রচুর উৎসুক মানুষজন এখানে অবস্থান করছেন। এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি যে কামরুজ্জামানের যে ফাঁসির দণ্ডটি রয়েছে সেইটি কার্যকরের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন, সেই ধরনের প্রস্তুতি তাদের চলছে। আপনি জানেন যে গতকালকে কিন্তু কামরুজ্জামানের এই ফাঁসির দণ্ড কার্যকরের অংশ হিসেবে আমরা দেখেছিলাম যে ভিতরে বাঁশ এবং ত্রিপল প্রবেশ করানো হয়েছিল। তো আজকে আমরা যেটি কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে ফাঁসির যে মঞ্চটি তৈরি করা হবে সেটিতে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হবে, সেই কারণে ত্রিপল প্রবেশ করানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা এখনো পর্যন্ত জোরদার রয়েছে। তবে দ্বন্দ্বটি কার্যকর করা হবে আজকে আমরা এমনটাই আশা করছি এবং এমন সম্ভাবনায় দেখা যাচ্ছে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে। তবে সেটি আসলে কখন করা হতে পারে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। জাফর। রুমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে কামরুজ্জামানের ফাঁসির দণ্ডের ব্যাপারে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। জামায়াত নেতা কামরুজ্জামানের মামলার দীর্ঘ শুনানি শেষে 2013 সালের 9 মে মানবতা বিরোধী 7টি অপরাধের মধ্যে 2টি অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। দর্শক, এক নজরে এবার দেখে নিয়ে 71-এ কামরুজ্জামানের দ্বারা সংগঠিত অপরাধের আদ্যোপান্ত। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। 1971 সালে ইসলামী ছাত্র সংঘের বৃহত্তর ময়মনসিংহ জেলার সভাপতি ছিলেন জামায়াত নেতা কামরুজ্জামান। তার নেতৃত্বে আলবদর বাহিনী গঠন করে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করা হয়। কামরুজ্জামানের নেতৃত্বে 71-এর 25শে জুলাই শেরপুরের নালিতাবাড়ির সোহাগপুরে চালানো হয় গণহত্যা। 144 জনকে হত্যার পাশাপাশি ধর্ষণ করা হয় অসংখ্য মা বোনকে, যে গ্রাম বর্তমানে বিধবা পল্লী নামে এখনো পরিচিত। এখন আছে কুখ্যাত সে কামরুজ্জামান, সে এমন কোনো কাজ করে নাই যেটা দুঃখের সাথে বলতে হয় এটা মানুষ করতে পারে না, এটা অমানসিক। প্রয়াত সুরেন্দ্রমোহন সাহার একটা নয়নীবাজারে একটা তার বাসা আছে, এই বাসা তো ফলায় যায়। তারপরে তখন ওই বাসায় ও মানে দখল নিয়ে সেখানে টর্চার সেল এইটা গঠন করে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র বাঙালিকে ধরে এনে শেরপুরের মৃগী নদীর উপর শেরি ব্রিজে গুলি করে হত্যা করা হয়। ময়মনসিংহের ডাক বাংলোকে করা হয় নির্যাতন ক্যাম্প। হত্যা করা হয় বদিউজ্জামান, আব্দুল হান্নান, দারা সহ 20 জনকে। কামরুজ্জামান এবং তার সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে ধরে এনে রাজাকার আলবদরের প্রশিক্ষণ দিত। তাদেরই একজন মোহন মুন্সি। সে সময় তার দায়িত্ব ছিল টর্চার সেল পাহারা দেয়া। তার বর্ণনায় উঠে আসে কামরুজ্জামানের পৈশাচিক নির্যাতনের নানা বর্ণনা। বদর বাহিনী আর ওই যে রাজাকার গুলি করানো লাগবো, সোজা কথা। আচ্ছা, যেটি উমরা গেছে গা ওটি রে হিন্দু ডাইনে কলেমা করে তার উপর গুলি করছে এই কামরুজ্জামান। আলবদরের এই নেতার বিরুদ্ধে আনা 7টি অভিযোগের মধ্যে 5টি প্রমাণিত হলেও সোহাগপুরে গণহত্যা এবং গোলাম মোস্তফাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল 2। বাকি 3টি অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় তাকে। গত বছরের 3রা নভেম্বর কামরুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ, যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে 19শে ফেব্রুয়ারি কামরুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 2। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের কোনো মন্তব্য বা সুপারিশ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তিনি বিএনপির অবরোধ হরতালের সময় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার ঘটনায় জাতিসংঘের নীরব ভূমিকারও সমালোচনা করেন। দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাতিসংঘ যাই বলুক, বাংলাদেশে মানুষের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের যদি মৃত্যুদণ্ড সাজা হয় সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। বিদেশি বন্ধুরা, এত দরদ যদি থাকে তাহলে আগুন সন্ত্রাসে যখন মানুষ পড়ছিল সেই সব নেতা নেত্রীর বিরুদ্ধে আপনারা মুখ বন্ধ করেছিলেন কেন? আমাদের ভাগ্য আমরা করব, বিদেশিদের কোন নাক গলানো সহ্য করব না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, বেগম খালেদা জিয়া নিজেকে নিজে অবরুদ্ধ রেখে কিসের বিপ্লব ঘটিয়েছেন? মানুষ পুড়িয়ে মারার রাজনীতি কিভাবে জনগণের জন্য হয়? গাজীপুরের মাওনায় এক সমাবেশে তিনি এসব প্রশ্ন তোলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের কাছে বেগম জিয়া নিজের বিবেককে বন্দী করে রেখেছেন। বিএনপি নেত্রী উনি ঘর ছেড়ে বেরিয়ে এলেন, কোথায় থাকলেন? গুলশানেই, বেশি দূর না। উনি গুলশানের এক রোড থেকে আর এক রোডে, সেখানে ওনার এক অফিস নেই, সেই অফিসে থাকলেন। উনি বিপ্লব করছেন অফিসে বসে, নিজেই নিজের রুমে অবরুদ্ধ, এবং সেখানে থেকে প্রায় 92 দিন সেখানে তিনি বসে থাকলেন। উনি বিপ্লব করে নাকি আওয়ামী লীগ সরকার উৎখাত করে দেবে, ক্ষমতাচ্যুত করে দেবে। 92টা দিন দেশের মানুষকে পোড়ালো, প্রায় 150-র মতো মানুষ হত্যা করেছে, আর যারা প্রায় 1000-এর উপর মানুষ আহত। এক একটা পরিবারকে ধ্বংস করলো, এক একটা পরিবারের বেঁচে থাকার সব পথ বন্ধ করে দিল। খালেদা জিয়ার কাছে আমি জবাব চাই যে এই মানুষকে পুড়িয়ে মারার অধিকার তাকে কে দিয়েছে? এই জবাব তাকে বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে। এর আগে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাওনা ফ্লাইওভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4:30টায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী এই ফ্লাইওভারের উদ্বোধন করেন। এর পরপরই যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়। দেশে মহাসড়কের ওপর এটিই প্রথম 4 লেন বিশিষ্ট ফ্লাইওভার। এই ফ্লাইওভার চালু হওয়ায় ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2013 সালের 26শে অক্টোবর ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়। নির্ধারিত সময়ে 3 মাস আগেই নির্মাণ শেষ করে সেনাবাহিনী। এই ফ্লাইওভারটির দৈর্ঘ্য 900 মিটার এবং প্রস্থ 19 মিটার। 70 কোটি 22 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ফ্লাইওভারটি। দেখছেন বাংলা সময় আরো থাকছে। প্রাণের উৎসব বৈশাখীকে ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেছে পুরো খাগড়াছড়ি। রাজশাহীতে বৈশাখ উপলক্ষে বেড়েছে ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি, পাঞ্জাবি ও ফতুয়ার বেচাকেনা। সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন নিয়ে মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় সিইসি বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। বেলা 11টার দিকে চট্টগ্রামে হল 24 মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের যে কোনো সিদ্ধান্তের বিষয়ে আপিলের সুযোগ রয়েছে। এ সময় ভোটারদের নিরাপত্তা এবং প্রচারণার জন্য প্রার্থীদের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাভেদ আলী, মোহাম্মদ শাহ নেওয়াজ সহ অন্যান্যরা। প্রচারণার শুরু থেকেই অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, তাদেরকে সহায়তা করুন। সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে মিটিং আছে আইন শৃঙ্খলা বাহিনীর, সেই মিটিং এর পরে আমরা সিদ্ধান্ত নেব। নির্বাচনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ব্যবস্থা আছে, আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো রকম ছাড় দেওয়া হবে না। ক্রমশ জমে উঠছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের প্রার্থীরাই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিকেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির উদ্দিন প্রচারণায় নামেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিনকে সঙ্গে নিয়ে। প্রথমে তিনি চেরাগী পাহাড় এবং মমিন রোড হয়ে প্রধান সড়ক ধরে মোহরা এলাকা পর্যন্ত গণসংযোগ করেন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম প্রচারণায় নামেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানকে সঙ্গে নিয়ে। বিকেলে ঈদগাহ, মনসুরাবাদ এলাকা থেকে শুরু করে পাহাড়তলির বিভিন্ন অংশে ভোটারদের কাছে গিয়ে ভোট চান মঞ্জুর আলম।
মার্কায় ভোট চাই, মা বোনদের বলে চাই কমলা ভোট দেন, কমলা মার্কা দেখি। যিনি সাবেক মেয়র ছিলেন উনি 5 বছরে যে অঙ্গীকার বা প্রত্যাশা মানুষের ছিল বা উনি যে অঙ্গীকার ব্যক্ত করেছেন 2010 সালের নির্বাচনে এটা কোনো কিছু উনি করতে পারেন। সবচেয়ে বড় যে ব্যর্থতা এটা হলো জলাবদ্ধতা, তা দূর করতে পারেনি। ওই কারণে মানুষ আসলে পরিবর্তন চায় এবং মানুষ, আমি ইনশাল্লাহ আশাবাদী মানুষ 28 তারিখ পরিবর্তনের পক্ষে রায় প্রদান করবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, আবারও 28 এপ্রিল এই আগামী নির্বাচনে আপনাদের আবারও একবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আজ ভোরে যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। বিজিবির 23 ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম জানান, শুক্রবার রাতে বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে 5-6 জনের একদল গরু ব্যবসায়ী ভারতে যায়। ভোরে গরু নিয়ে ফেরার পথে ঘোনার মাঠ এলাকায় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে শান্ত নামে এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আঁকু নামে আরও একজন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনেরই বাড়ি বেনাপোলের পুটখালি এলাকায়। ধরে মারধর করছে আর গুলি করছে, গুলি করার পরে তার লাশ সীমান্তে ফেলে দিয়ে যায়। ভারতে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে, সেখানে বিএসএফ কর্তৃক তারা অমানবিক নির্যাতনের শিকার হয়ে পুনরায় বাংলাদেশে চলে আসে। আসার পরে তারা নিজেরাই বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করলে 2 জন মারা যায়। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে 2টি মাছ ধরার ট্রলার সহ 25 ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মংলা বন্দর থেকে 90 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল 25 ভারতীয় জেলে। এ সময় টহলরত নৌবাহিনীর জাহাজ বিএনএস সুরমা, এফপি সরস্বতী ও গৌরী নামে ওই 2টি মাছ ধরার ট্রলার সহ 25 ভারতীয়কে আটক করে। প্রথমে তাদেরকে দিগরাজ নৌঘাটিতে রাখা হয়, পরে আজ সকাল 10টার দিকে তাদেরকে মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের আজ আদালতে নেওয়ার কথা রয়েছে। আটক 25 জেলের বাড়ি ভারতের দক্ষিণ 24 পরগনায় বলে জানা গেছে। নৌবাহিনী কর্তৃপক্ষ ফেয়ারওয়ে বয়ার থেকে আপনার 2টা বোট সহ ভারতীয় অনুপ্রবেশকারী 25 জন জেলেকে আটক করে অবৈধ মাছ শিকারের কারণে, এবং তারা প্রসেসিং করে আমাদের কাছে তাদেরকে হস্তান্তর করে। আমরা তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইনে নিয়মিত মামলা রুজু করে। জয়পুরহাটে ইসহাক আলী নামে এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন অন্তত 10 জন। সদর উপজেলার মিটনা পাটিরপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে 10 থেকে 15 জনের একটি দল ইসহাক আলীর বাড়িতে হামলা করে আগুন ধরিয়ে দেয়। আশপাশের আরও 7টি বসত ঘরে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। এ সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তদের হামলায় অন্তত 10 জন আহত হন। এদের মধ্যে 5 জনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে আটক করা হয়। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত সে ব্যাপারে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ। সরকারি পর্যায়ে সেবার মান ও গতি বাড়ানো এবং খরচ কমানোর বিষয়টি মাথায় রেখে প্রশাসনের কর্মকর্তাদের উদ্ভাবনমূলক প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় ইনোভেশন সার্কেল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সরকারের ইনোভেশনের মূল উদ্দেশ্য হচ্ছে সেবার মান এবং গতি এবং খরচ, সেবার মান এবং গতি বাড়ানো এবং খরচ কমানো, এটা আমাদের মূল লক্ষ্য। এবং আপনারা যখন পাইলট সিলেকশন করবেন তখন এইটা মাথায় সিলেকশন করবেন যে হাউ ফার দিস উইল কন্ট্রিবিউট টুয়ার্ডস ইমপ্রুভ সার্ভিস ডেলিভারি, তাহলে ইউ উইল বি এবল টু সিলেক্ট রাইট কাইন্ড অফ এরিয়াস ফর ইনোভেশন। শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুজ্জামান মাতবর নামে এক ব্যবসায়ীর বসত ঘর ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। এ সময় বাধা দিতে গেলে তার 2 ভাতিজাকে মারধর করা হয়। পুলিশ জানায়, সকাল 9টার দিকে নড়িয়া উপজেলার ঘড়িসার বাজার এলাকায় যুবলীগ নেতা লিটন মোল্লা ও বাকাউর চৌধুরীর নেতৃত্বে শতাধিক লোকজন আদালতে বিচারাধীন একটি জমি দখল করতে যায়। এ সময় তারা নুরুজ্জামান মাতবরের 2 ভাতিজা সজীব ব্যাপারী ও মাসুদ ব্যাপারীকে মারধর করে বসত ঘর ও সীমানা প্রাচীর ভেঙে জমিটি দখলে নেয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘুমন্ত অবস্থায় আমাকে হাত ধরে টেনে বলে উঠ, আমরা এই জায়গা দখলে নিলাম, এই ঘর আমরা এখন ভাঙবো। এদের সাথে আমার মামলা মোকদ্দমা আছে, মামলা দুইটা মোকদ্দমা রায় আমি পাইছি। রায় পাওয়ার পরও ওরা আজকে এসে আমাকে জোরপূর্বক আমার ঘরটা ভেঙে দিয়ে উচ্ছেদ করছে। এটা কোনো জবরদখলের কোনো ব্যাপার ঘটে নাই। আর এটা নুরুজ্জামান গংরা পার্শ্ববর্তী হিসাবে আমাদের একটু পুলিশ দিয়ে হয়রানি করলো। যারা দলিল দাতা তাদের সাথে আমার কথা, আমি রেজিস্ট্রি করার পরে আমার জমি আমাকে বুঝাই দেবে, কাগজ বলে দেবে কে জায়গার মালিক, জায়গা থেকে সিদ্ধান্ত দেওয়া হবে কে প্রকৃত মালিক কে, এই বলে ওইটা আশ্বস্ত করেছে। ঘটনার পর থেকে পুলিশ মোতায়েন আছে, আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেগম খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ হয়ে নিজ বাসভবনে ফিরে গেছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে শিশুর প্রতি সহিংসতা নিরসন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নৌমন্ত্রী আরো বলেন, মানুষ পুড়িয়ে আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিএনপি কখনোই ক্ষমতায় যেতে পারবে না। আপনি শুনতে উনি যখন বলছেন এই বলেই গেলেন যে আমি বিজয়ের জন্য না করা পর্যন্ত হবে না, এই শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরবো না ইত্যাদি আকর্ষণীয় হয়ে উনি তার আকর্ষণীয়তা প্রমাণ করার চেষ্টা করলেন। দুনিয়ার কোন ইতিহাসে নাই কোন সন্ত্রাসী বিজয় লাভ করেছে, এর ইতিহাস পৃথিবীর কোথাও নাই। সুতরাং বেগম খালেদা জিয়াও সেই বিজয় অর্জন করতে পারেন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে গত এক সপ্তাহ থেকে ক্রমাগত বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত হাসপাতালে 100-র বেশি রোগী ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন প্রায় 650 রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনই সদর হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পৌরসভার সরবরাহকৃত পাইপলাইনের পানিতে কলিফর্ম নামে এক ধরনের ব্যাকটেরিয়ার প্রভাবে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক। ডায়রিয়া প্রতিরোধে সবাইকে পাইপলাইনের পানি পান না করে টিউবওয়েলের পানি পান করার পরামর্শ দিয়েছেন তারা। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9 জন, আহত হয়েছেন অন্তত 10 জন। দুপুরে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কের কাউগা মোড় এলাকায় ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী মাজিদুর রহমান। এতে আহত হন 2 জন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে সাজ্জাদ নামে আরো একজন মারা যান। এদিকে নওগাঁর রানীনগরের পুঠিয়া এলাকায় দুপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে এই অটোরিকশার 2 যাত্রী নিহত হন। পরে আহত অবস্থায় 4 জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে আরও একজন সেখানে মারা যান। এছাড়া নেত্রকোনা, গাজীপুর ও পিরোজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 25 জন নিহত হওয়ার ঘটনায় সোনারতরী পরিবহনের চালক মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় চালক জাকির হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করে ভাঙ্গা হাইওয়ে পুলিশ। পরে তাকে নিয়ে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। গত 8 এপ্রিল 25 জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় ভাঙ্গা হাইওয়ে পুলিশের এএসআই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সোনারতরী বাস দুর্ঘটনা করে এই ঘটনায় 25 জন লোক মারা যায়। এই ঘটনার চালকের বিরুদ্ধে জাকির হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় আমি জাকির হোসেনকে শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গ্রেপ্তার করে নিয়ে যেতেছি এবং নিয়ে আদালতে উপস্থাপন করব। রাজশাহীতে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি, পাঞ্জাবি ও ফতুয়ার বেচাকেনা বেড়েছে। উৎসবের দিনে নিজেকে সাজাতে তাই ক্রেতারা খুঁজে বেড়াচ্ছেন পছন্দের পোশাকটি। বিক্রেতারা বলছেন, মান ভালো হওয়ায় ক্রেতারা খুশি হয়ে পোশাক কিনছেন। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। আসছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনটিকে সামনে রেখে রাজশাহীতে শাড়িতে নকশা তৈরির কাজে ব্যস্ত কারুশিল্পীরা। শাড়িতেই ফুটে ওঠে বাঙালি নারীর সৌন্দর্য। আর যদি সেই শাড়িটি হয় সিল্কের, তাহলে তো কথাই নেই। তাই বৈশাখে মনের মতো সাজতে নারীরা ছুটছেন পছন্দের শাড়ির পেছনে। অনেকে আবার পছন্দের মানুষকে উপহার দিতেও কিনছেন ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের শাড়ি। বৈশাখের জন্য এসেছি। এখন নারীর সঙ্গে তো সাদা শাড়ি, লাল পাড়, এটা তো লাগবেই। আমি পাশে একটা শাড়ি দেখেছি, আমার খুব ভালো লাগছে, বৈশাখী শাড়ি, আমি এটা পরবো। সাদা এবং লাল, তার মধ্যে আরো কিছু কালার যদি চলে আসে তাহলে মনে হয় যে
মানে স্বরলিপিটাকে আমরা ধরে রাখতে পারছি। শাড়ি নিতে আসছিলাম, সিল্কের শাড়ি, যাতে মানে প্রেজেন্টেশনটা ভালো হয়। এদিকে এই উৎসবের আনন্দে মাততে সিল্কের পাঞ্জাবি আর ফতুয়ার কদরও বেড়েছে। নবীন প্রবীণ সব বয়সী ক্রেতারই পছন্দ এটি। পয়লা বৈশাখ সেই জন্য নিতে আসছি, সিল্ক কটন এগুলোর মধ্যে নিতে আসছি। পয়লা বৈশাখ একটা উৎসব বাঙালিদের ঐতিহ্যের, সেই জন্য আর কি পাঞ্জাবি কিনতে আসলাম। পরিবারের সবাই একসঙ্গে আনন্দ করার জন্য এই পোশাক নেওয়ার জন্য এই সিল্কে বিশ্বস্ত প্রতিষ্ঠান। বাবুদের জন্যই মূলত, আর পছন্দ হলে আমার নিজের জন্য একটা পাঞ্জাবি নেব। পয়লা বৈশাখীর জন্য ফতুয়া দেখছি, জামা দেখছি। অন্যদিকে দামে কিছুটা এদিক সেদিক হলেও ক্রেতারা এসব পোশাক কিনছেন, এমনটাই বলছেন বিক্রেতারা। ভালো জিনিস তৈরি করতে হয় যেন পরে একটু আরাম পায় বা রং টং যেন না যায়, সেদিকেও খেয়াল রাখতে হয় আমাদেরকে। তো সেই জন্য একটু হয়তো কস্ট এদিক সেদিক হয়, তো সবাই কিনছে এবং খুশি। ব্যবসায়ীরা জানিয়েছেন পহেলা বৈশাখে সাধারণত 1.5 থেকে 2,000 সিল্কের শাড়ির উৎপাদন হলেও এবার টার্গেট রয়েছে প্রায় 5,000-এর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য ও প্রাণের উৎসব বৈশাখীকে ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেছে পুরো খাগড়াছড়ি শহর। 1985 সাল থেকে খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামে বসবাস করা ত্রিপুরা, মারমা ও চাকমা সম্প্রদায়ের উদ্যোগে এ উৎসব হয়ে আসছে। এ উপলক্ষে সকালে জেলা পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালি উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। পরে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। বর্ণিল পোশাকে বিভিন্ন জনগোষ্ঠীর তরুণ তরুণীরা ছাড়াও নানা বয়সী হাজারো নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি ভিন্ন মাত্রা ধারণ করে। পরে আদিবাসী তরুণ তরুণীরা মেতে ওঠেন জলকেলিতে। রোববার নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে মূলত শুরু হবে এ উৎসবের। বাংলাদেশ সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন, কারাগারে পরিবারের সদস্যদের সাক্ষাৎ, দ্রুত রায় কার্যকরের কথা জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আল বদর বাহিনী গঠন করে শেরপুরে গণহত্যা চালিয়েছিলেন জামায়াত নেতা কামারুজ্জামান। তার নেতৃত্বে সোহাগপুরে হত্যা করা হয় 144 জনকে। মানুষ পুড়িয়ে মারার কর্মসূচি দেওয়ার পর বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছেন বেগম জিয়া, গাজীপুরের সমাবেশে প্রধানমন্ত্রী। সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কোনো ছাড় দেয়া হবে না, চট্টগ্রামে প্রার্থীদের সঙ্গে সংলাপে সিইসি। বললেন সেনা মোতায়েনের সিদ্ধান্ত এখনই নয়। এবং বেনাপোল সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 গরু ব্যবসায়ী নিহত, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ট্রলার সহ 25 ভারতীয় জেলে আটক। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *VN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।